রাজা হারিয়েছেন রাজ্য, ব্যবসায়ী হারিয়েছেন জাহাজ, কৃষক হারিয়েছেন ফসল। এমন নজির বাংলার ইতিহাসে অনেক আছে, কিন্তু এমন সময় খুব কম এসেছে যখন একটি রাষ্ট্র নিজেই বুঝতে পারে তার রক্তক্ষরণ হয়েছে বছরের পর বছর, অথচ ক্ষতটা চোখে পড়েনি। বাংলাদেশের অর্থ পাচারের গল্পটা ঠিক তেমনই। এ যেন নিঃশব্দে ঘটে যাওয়া এক অর্থনৈতিক মহাপ্লাবন, যার পানি আজ এসে পৌঁছেছে রাষ্ট্রের দরজায়। একবার টাকা যদি দেশের সীমানা পেরিয়ে যায়, সেটি আর কেবল টাকা থাকে না, সেটি হয়ে যায় আইনের, কূটনীতির, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার এবং রাজনৈতিক শক্তির গোলকধাঁধায় হারিয়ে যাওয়া সম্পদ। এই হারানো সম্পদ ফেরানোর চেষ্টা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের উচ্চ পর্যায়ের উদ্যোগ। আর এখন সেই দায় এসে পড়েছে বর্তমান সরকারের কাঁধে, কারণ বিষয়টি কোনো ব্যক্তির নয়, এটি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এবং দেশের শ্বেতপত্র কমিটির তথ্য যখন সামনে আসে, তখন বোঝা গেল বিষয়টি দুর্নীতি নয়, এটি ছিল অর্থনৈতিক রক্তক্ষরণ। গত 10 বছরে প্রায় 6,830 কোটি ডলার অর্থ পাচার হয়েছে বাংলাদেশি টাকায়, যা 8.5 লাখ কোটি টাকা। হিসাবটা যদি সাধারণভাবে ধরা হয়, এই অর্থ দিয়ে অন্তত 25টি পদ্মা সেতু তৈরি করা যেত। অর্থাৎ আমরা শুধু টাকাই হারাইনি, আমরা হারিয়েছি সম্ভাবনা, কর্মসংস্থান, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও ভবিষ্যৎ। এই অর্থ কোথা থেকে এলো? উত্তরটা খুব জটিল। এটা আমাদেরই টাকা, আমাদের করের টাকা, আমাদের শ্রমের টাকা, আমাদের ভবিষ্যতের টাকা। কিন্তু সেই টাকা দেশের ভেতরে বিনিয়োগ না হয়ে চলে গেছে বিদেশের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, সেকেন্ড হোম কিংবা গোপন ব্যাংক অ্যাকাউন্টে, যেন কেউ নিজের ঘরের চালা খুলে অন্যের বাড়িতে ছাদ বানিয়ে দিয়েছে। এই পাচারের প্রধান পথ ছিল আমদানি রপ্তানির হিসাব জালিয়াতি, যাকে বলা হয় মিস ইনভয়েসিং। কাগজে কলমে পণ্যের দাম বাড়িয়ে বা কমিয়ে দেখানো হয়েছে, আর সেই ফাঁক দিয়েই টাকা সরে গেছে বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে। অর্থনীতির ভাষায় এটি প্রযুক্তিগত অপরাধ, কিন্তু বাস্তবে এটি ছিল অত্যন্ত সংগঠিত রাষ্ট্রীয় ব্যর্থতা। কারণ এমন কাজ একা কেউ করতে পারে না, এর জন্য লাগে ব্যাংক, আমলা, ব্যবসায়ী এবং রাজনৈতিক ছায়া। তবে সমস্যা হলো, বাংলাদেশের টাকা বিদেশে গেছে ভিসা ছাড়াই, কিন্তু ফেরার সময় তাকে পাসপোর্ট, ভিসা, সাক্ষী, আইনজীবী, আদালত সব কিছুর পরীক্ষায় বসতে হবে। এখানেই মূল বাস্তবতা। সাধারণ মানুষ ভাবছে টাকা চিহ্নিত হলেই বুঝি ফেরত আসবে, কিন্তু আন্তর্জাতিক আইনে কোনো দেশ সন্দেহের ভিত্তিতে $1 ফেরত দেয় না। প্রথমে প্রমাণ করতে হয় টাকা বৈধভাবে অর্জিত, তারপর প্রমাণ করতে হয় সেটি পাচার হয়েছে, এরপর আদালতের নির্দেশ লাগে সম্পদ জব্দের জন্য, তারপর শুরু হয় ফেরত আনার আলোচনা। এই পুরো প্রক্রিয়া কখনো কখনো 5 থেকে 10 বছর পর্যন্ত সময় নেয়। সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে বলেছেন, অতীতে দক্ষ লোকজন দিয়েই টাকা পাচার করা হয়েছে। অর্থাৎ যারা টাকা সরিয়েছে তারা আন্তর্জাতিক আইন, অফশোর কোম্পানি, ব্যাংকিং গোপনীয়তা সবকিছু বুঝেই কাজ করেছে। ফলে টাকা খুঁজে পাওয়া মানে শুধু অ্যাকাউন্ট খোঁজা নয়, এটি যেন গোয়েন্দা উপন্যাসের মতো এক একটি স্তর উন্মোচন করা। আজ বাংলাদেশ যে দেশগুলিকে পাচারের গন্তব্য হিসেবে চিহ্নিত করেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আরব আমিরাত, হংকং, এসব দেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং আইনি কাঠামো কঠোর। তারা সহযোগিতা করে, কিন্তু প্রমাণ ছাড়া নয়। তাই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি বা পারস্পরিক আইনি সহায়তা চুক্তি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। রাষ্ট্র আসলে এখানে একজন আইনজীবীর মতো আচরণ করছে। তাকে প্রতিটি দেশের আদালতে গিয়ে বলতে হচ্ছে, এই টাকা আমাদের নাগরিকদের কাছ থেকে অবৈধভাবে নেওয়া হয়েছে, দয়া করে এটি ফিরিয়ে দিন। এবং প্রতিপক্ষের আইনজীবীরা চেষ্টা করছে প্রমাণকে দুর্বল করতে। অর্থাৎ এটি রাজনৈতিক বক্তৃতার যুদ্ধ নয়, এটি নথি ও প্রমাণের যুদ্ধ। বিশ্ব ইতিহাস বলছে এই যুদ্ধ অসম্ভব নয়। ফিলিপাইন তাদের সাবেক প্রেসিডেন্ট মার্কোসের পাচার করা সম্পদের বড় অংশ ফিরিয়ে এনেছে। নাইজেরিয়া বহু বছর পর আবাচা পরিবারের লুকানো $1 বিলিয়ন উদ্ধার করেছে। কিন্তু দুই দেশই একটি জিনিস শিখেছে, ধৈর্য ছাড়া এই যুদ্ধে জয় নেই। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা। আজ যারা প্রশ্ন করছে কেন এখনো টাকা ফেরত আসছে না, তারা হয়তো বোঝে না যে সম্পদ পুনরুদ্ধার কোনো রাজনৈতিক প্রকল্প নয়, এটি একটি দীর্ঘ আইনি ম্যারাথন।
এর মধ্যে আরেকটি জটিলতা হলো ট্যাক্স হ্যাভেন। কিছু অঞ্চল আছে যেখানে কোম্পানির প্রকৃত মালিকের নাম গোপন রাখা হয়। পাচারকারীরা শেল কোম্পানির আড়ালে সম্পদ লুকিয়ে রাখে, ফলে টাকা এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে থাকে যেন তার কোনো নাগরিকত্বই নেই। এই অর্থের নাগরিকত্ব প্রমাণ করাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় কাজ। বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এটি গুরুত্বপূর্ণ সংকেত, কারণ অর্থ পাচার বন্ধ না করলে উদ্ধার অভিযান অর্থহীন হয়ে যাবে। একই সাথে 11টি যৌথ অনুসন্ধান দল গঠন, আন্তর্জাতিক তথ্য বিনিময় এবং আইনি পদক্ষেপ সবই দেখায় রাষ্ট্র এখন বুঝেছে সমস্যার গভীরতা। তবে সবচেয়ে বড় পরিবর্তন হতে হবে বিচারহীনতার সংস্কৃতিতে। অতীতে তদন্ত থেমে গেছে প্রভাবশালীদের চাপে। এই বাস্তবতা স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়, কারণ আন্তর্জাতিক আদালত প্রথমেই দেখে নিজ দেশে কি সত্যিই বিচার হচ্ছে। যদি না হয় তাহলে তারা সম্পদ ফেরত দিতে আগ্রহী হয় না। এখানে বিষয়টি কঠিন, কিন্তু অসম্ভব নয়। বরং বলা যায় কাজটি প্রযুক্তিগতভাবে সম্ভব, মানসিকভাবে কঠিন। কারণ জনগণ দ্রুত ফল চায়, কিন্তু আইন সময় চায়। বিশ্ব যখন যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ যদি অর্থ সংকটে পড়ে, তখন এই পাচার হওয়া অর্থের গুরুত্ব আরও বাড়বে। এটি শুধু অতীতের ক্ষতি নয়, এটি ভবিষ্যতের নিরাপত্তা তহবিল। পাচার করা টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ এখন পরীক্ষার হলে বসে আছে। প্রশ্নপত্র কঠিন নয়, কিন্তু সময় দীর্ঘ। ভুল করলে নম্বর কাটা যাবে, আর তাড়াহুড়ো করলে পুরো উত্তরপত্র বাতিল হয়ে যাবে। রাষ্ট্রকে তাই 3টি জিনিস একসঙ্গে করতে হবে: ধৈর্য রাখতে হবে, দক্ষ মানুষ তৈরি করতে হবে, আর আন্তর্জাতিক সম্পর্ককে ব্যবহার করতে হবে বুদ্ধিমত্তার সাথে। কারণ টাকা ফেরত আসে তখনই যখন আইন, কূটনীতি এবং রাজনৈতিক সদিচ্ছা একই পথে হাঁটে। সবশেষে প্রশ্নটি অর্থনীতির নয়, নৈতিকতার। এই টাকা সরকার বা কোনো দলের নয়, এটি মানুষের। একজন শ্রমিকের ঘাম, একজন প্রবাসীর রেমিটেন্স, একজন করদাতার আয়, সব মিলেই তৈরি হয়েছিল এই সম্পদ। তাই এই লড়াই আসলে অর্থ ফেরানোর লড়াই নয়, এটি রাষ্ট্রের আত্মসম্মান পুনরুদ্ধারের লড়াই। বাংলাদেশ কি পারবে? ইতিহাস বলে পারবে, যদি তাড়াহুড়ো না করে। কারণ টাকা চুরি হতে সময় লাগে 1 মুহূর্ত, কিন্তু ন্যায় বিচার ফিরে আসতে সময় নেয় 1 যুগ। আর সেই যুগ পার করার ধৈর্যই এখন বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ।